মৌলির দাদু বোর্ড মিটিং ডাকলে সেখানে অনিরুদ্ধ আর মৌলিকে উপস্থিত থাকতে থাকতে বলে। তখনই দাদু বলে ওঠে যে অনিরুদ্ধকে সিইওর পদ থেকে সরিয়ে মৌলিকে সেখানে বসাতে চায়। তখনই অনিরুদ্ধ বলে ওঠে যে আমি এই সিইওর পদ থেকে সরে যাচ্ছি, এমনকি এই ফ্যাক্টরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অন্তরা আর্যর বউ ভাতে অনিরুদ্ধ আর বানিয়ার সাথী এসে সবকিছুর আয়োজন করে। তখনই আর্যর মা বলে ওঠে যে আমরা আসলে অনেক গরিব, এজন্য সবকিছু জোগাড়যন্ত্র করতে পারিনি। আপনারা এসেছেন, নিজেদেরকে অনেক ছোট মনে হচ্ছে। তখনই সাথী বলে, দেখুন, এতটা ছোট ছোট মনে করবেন না। দেখুন, আমরা তো এসেছি, আমরা অন্তরার ভালোর জন্য এসেছি। আমি অন্তরা আর আর্যকে আশীর্বাদ করি যে ওরাও একদিন অনেক বড় হবে। তখনই দেখা যায় যে আর্যর মা বলে ওঠে, আর আর্যর বাবাও বাড়িতে নেই। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আগে পায়েসটা বসিয়ে দিই। তখনই বাণী বলে ওঠে যে আসলে মাসিমণি, আপনাকে কিছুই করতে হবে না, আমরা সবকিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, আপনি এতটা চিন্তা করবেন না, উত্তেজিত হবেন না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আপনি এতটা চিন্তা করবেন না। তারপরে দেখা যায় যে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করে দেয়। আর্য ভাতের থালা নিয়ে এসে অন্তরাকে দিয়ে বলে যে আজ থেকে অন্তরা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এমনকি তোমার সব দায়িত্বই আজ থেকে নিলাম। তখনই দেখা যায় অন্তরা খুব খুশি হয়ে যায়। তখনই বাণী বলে ওঠে, আরজু, এখন থেকে দুজন দুজনের পাশে থাকবে, কেউ কখনোই আলাদা হবে না। তখনই ও বাইরে দেখা যায় যে তাপস আর কাবেরীও আসে। তাপস কিছুতেই ভিতরে যেতে চায় না। তখনই কাবেরী বলে ওঠে, তাপস, মেয়েটার জন্য তো যেতে হবে, মেয়েটার মন খারাপ হবে, আমাদেরকে তো যেতে হবে। যতই ওরা জোর করে বিয়ে করুক, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে, এখন তো সবকিছু মেনে নিতে হবে। তখনই দেখা যায় তাপস আর কাবেরী ভিতরে চলে আসে। আর ভিতরে এসে দেখতে পায় যে সেখানে সাথী বাণী আর অনিরুদ্ধ। তখনই তাপস বলে ওঠে, কাবেরী, তোমাকে বলেছিলাম না আমাদেরকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যে পাকামি করে বিয়েটা দিয়েছে সেই সবকিছুর আয়োজন করে ফেলেছে, আমরা খালি খালি আসলাম। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে যে মেসোমশাই, আপনারা এসেছেন, অন্তরা এতে খুশি হয়েছে। তখনই তাপস বলে ওঠে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না বাণী, তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি আমার পুরো স্বপ্নটা ভেঙে দিলে, তুমি আমার সবকিছু ভেঙে দিলে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাবা, বাণী সবকিছু নষ্ট করেনি, করেছো তুমি। একদিন না একদিন তো সবকিছু জানাজানি হয়ে যাবে। তুমি কি মনে করেছো যে বাণী আমাকে বলেছে? না, যখন কালকে বাণী সবার সামনে বললো তখন তুমি ভেবেছো সবকিছুর জন্য বাণী দায়ী। না, বাণী দায়ী না, কারণ তুমি যে দু নৌকোয় পা দিয়ে হাঁটছিলে সেটা কিন্তু বেশি দিন চলবে না। একটা নৌকা তো ডুবালে হবে, না হলে তার রাস্তা শেষ হবে না। এজন্য আমি আগে থেকেই জেনেছিলাম। যেদিন আমি অন্তরার ফোনে তোমার অন্তরার মায়ের ছবি দেখেছিলাম, সেদিনই আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমাকে বাণী সাহস জুগিয়েছিল। কিন্তু কালকে তোমার ব্যবহারে সবকিছু বলে দিয়ে বাধ্য হতে হলো, এছাড়া কোনো পথ ছিল না। তখনই তাপস বলে ওঠে, শোনো অনিরুদ্ধ, তুমি বাণীর ছাড়া কোনো কথাই বলতে পারো না। একদিন প্রস্তাব হয়েছে বাণীকে বিয়ে করে, তুমি কতটা পস্তিত। ও আমার কথা মিলিয়ে নিও। তখনই দেখা যায় যে তাপস কাবেরীকে বলে যে কাবেরী, এখান থেকে চলো, এখানে আর থাকবো না। তখনই কাবেরী বলে ওঠে, আর একটু থাকি না, মেয়েটা তো এখানেই আছে। তখনই তাপস বলে, তোমার থাকতে হয় তুমি থাকো, আমি এখানে থাকবো না, এদের সঙ্গে আমার থাকার কোনো ইচ্ছে নেই, আমি চলে গেলাম। এই বলে তাপস বাইরের দিকে যেতে গেলে তখন কাবেরী অন্তরাকে বলে, মা, আমি এখন যাচ্ছি মা, এছাড়া আমার কাছে কিছু করার নেই। তোরা বিয়ে করেছিস, তোরা ভালো থাক, সে কামনাই করি। আমাকে এখন যেতে হবে। এরপরে দেখা যায় কাবেরী চলে যায়। তখন অন্যদিকে দেখা যায় রায়বাড়িতে মিডিয়ার সবাই চলে আসে। আসলে পিনাক্ষী পরিবার থাকে। তখন মিডিয়ার লোক পিনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তাপস, অনিরুদ্ধ এসব কি করছে? আপনাদের কোম্পানিতে এতে ক্ষতি হচ্ছে, আপনাদের দিকে আঙুল উঠছে, আপনারা কিছু বলতে পারছেন? আপনাদের তো রায় আর চ্যাটার্জি ইন্টারন্যাশনালেও ক্ষতি হচ্ছে। তখনই দাদু বলে ওঠে, সেসব কিছু আমাদের উপরে ছেড়ে দিন, এখন এসব কিছু বলার কোনো দরকার নেই। তখনই মৌলি বলে ওঠে, একদমই না, ওনারা তো ঠিকই বলেছে যে তাপস আঙ্কেল আর অনিরুদ্ধ যেসব করে বেড়াচ্ছে, এতে তো আমাদের পরিবারেও আঙুল উঠছে, আমরাও তো লজ্জিত। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, মৌলি, সব ব্যাপারে নাক গলাতে হবে না, সব ব্যাপারে কথা বলো কেন? তখনই দাদু বলে ওঠে যে ঈশানী, মৌলিক দিদিভাই তো কোনো খারাপ কিছু বলেনি, যার সত্য তাই তো বলেছে, যেটা ওরা করেছে তাই তো বলছে। অনিরুদ্ধের কাজটা আমরা একদমই সম্মতি দিচ্ছি না। আবার তাপসে যে কাজটা করেছে, এরপরে তো আমাদের মনে হচ্ছে যে একসঙ্গে আমাদের বিজনেসটা করাই আর হবে না। তখনই দেখা যায় যে মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ডমম, এই সুযোগ, অনিরুদ্ধকে
ছোট করার। অনিরুদ্ধকে ছোট করলে অনিরুদ্ধ বুঝতে পারবে যে সবকিছু বাণীর জন্যই হচ্ছে, তাহলে হয়তো বাণীকে ছেড়ে দেবে। তখনই দেখা যায় অন্যদিকে বাণী আর অনিরুদ্ধ মিলে অন্তরার ফুলশয্যার খাট সাজিয়ে দেয়, আর সেখানে তানিয়াও থাকে। তানিয়াও সাহায্য করে আর বলে, মা আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই, আমিও ফুল এনে দিতে চাই তোমাদেরকে, আমিও এই মিষ্টি আন্টিটার এই ফুলশয্যার খাট সাজাতে চাই। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, মামাম পাকামি হয়ে গেছো, পাকামো করছো, এখান থেকে যাও মামাম। তখনই দেখা যায় তানিয়া বলে, না মা আমি ফুল নিয়ে যাচ্ছি। এরপরে অনিরুদ্ধ সাজাতে গিয়ে পড়ে যেতে যায়, তখনই বাণী গিয়ে অনিরুদ্ধকে ধরে ফেলে আর বলে যে আরেকটু হলে তো পড়ে যাবেন, আপনাকে তো কতবার বললাম যে মিস্টার চ্যাটার্জি আপনি পড়ে যাবেন, তবু আপনি এই ভাঙা টুলটার উপরে দাঁড়িয়ে এই সব কিছু ঠিক করতে যাচ্ছিলেন। তখন এসব কিছু দেখে অন্তরা আর আরজু খুব হাসতে থাকে, আর অন্তরা আরজুকে বলে, দেখেছো তো আরজু, দাদা আর বৌদিকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। তখনই আরজু বলে, হ্যাঁ ওনাদেরকে সত্যি খুব মিষ্টি লাগছে, ওনাদের মধ্যে যে ভালোবাসাটা আছে কেউ কাউকে কখনোই বলতে পারে না। তখনই বাণী বলে যে এবার ছাড়ুন, এবার তো হয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, অন্তরা বলে দেয় তোর বৌদিকে বলে দেয়, এতটাও খুব সহজ না যে অনিরুদ্ধ চ্যাটার্জি ওই উপর থেকে পড়ে যাবে। তখনই দেখা যায় যে বাণীও বলে ওঠে যে আরজু তুমিও তোমার দাদাকে বলে দাও যে এখনই পড়ে গেলে কি অবস্থা হতো, তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যেত, যা প্ল্যান করছে সবকিছু বৃথা হয়ে যেত। তখনই দেখা যায় অন্যদিকে পিনাক্ষী ফোন করে, মিডিয়ার সবার কথা ভেবে পিনাক্ষী তখন অনিরুদ্ধকে ফোন করে বলে যে অনিরুদ্ধ তোমার সঙ্গে খুব জরুরি কথা বলার আছে, তোমাকে এখনই রায়বাড়িতে আসতে হবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে আমরা আসছি। এরপরে মানি বলে কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, আপনার মুখটা এভাবে শুকিয়ে গেল, কে ফোন করেছিল? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, ফোন করেছিল পিনাক্ষী আঙ্কেল, আমাদেরকে এখনই ওখানে যেতে হবে। তখনই দেখা যায় যে বাণী বলে আচ্ছা ঠিক আছে যেতে বলেছে তাহলে তো যেতে হবে। এরপরে দেখা যায় সেখানে অনিরুদ্ধ আর বাণী এসে হাজির হয়। তখন মিডিয়ার লোকদেরকে দেখে বাণী বলে যে মিস্টার চ্যাটার্জি মাথা ঠান্ডা করে কথা বলবেন, মাথাটা গরম করবেন না, তাহলে কিন্তু সম্মান নষ্ট হবে। এরপরে দেখা যায় যে মৌলি বলে, গ্র্যান্ডমম এই সুযোগ, এবার কিন্তু অনিরুদ্ধকে ছোট করতে হবে, না হলে কিন্তু আমাদের প্ল্যান সাকসেস হবে না। তখনই নয়নতারা বলে ওঠে, ঠিক বলেছো মৌলি দিদিমণি, তোমার কথা আমার খুব সব মনে আছে, এবারই তো সুযোগ, এবারই অনিরুদ্ধকে ছোট করতে হবে আমাদেরকে। এরপরেই দেখা যায় দাদু মিডিয়ার সবার সামনে বলে ওঠে যে আচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমরা পরে দেখছি, আপনারা এখন যেতে পারেন। আর অনিরুদ্ধ বলে যে আমার পরিবারের সবকিছু আমি ঠিক করবো, আপনাদের কাছ থেকে পরামর্শও চাইনি, আপনাদেরকে জানাতেও চাইনি, তাই আপনাদের কাছে কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। এরপরে দাদু বলে ওঠে যে অনিরুদ্ধ কালকে বিকেলে একটু মিটিং আছে, তুমি ওখানে চলে যাবে, সেখানে তুমি আর মৌলি থাকবে, আরো আমাদের কিছু কর্মীও থাকবে। তখনই দেখা যায় পিনাকি রাজি হয়ে যায়। তখনই ঈশানী বলে ওঠে, কিসের জন্য বাবা, কি হয়েছে? তখন এবার দেখা যায় যে দাদু বলে ওঠে, সে কথা কালকেই হবে, এখন কিচ্ছু বলতে পারবো না, সময় মতো কালকে সবাই মিটিং এ চলে গেলেই ভালো হবে। তখনই দেখা যায় যে নয়নতারা মৌলিকে বলে, মৌলি আমার কি মনে হচ্ছে বলতো, কালকে হয়তো অনিরুদ্ধ জায়গায় তোমাকে বসাবে। তখনই মৌলি বলে, তাই যেন হয় গ্র্যান্ডমম, আমিও তো এটাই। অন্যদিকে দেখা যায় যে সাথী ঘরে এসে শুধু তাপসের কথাই ভাবতে থাকে, তাপস কি করে তাকে ঠকিয়েছে, তাপসের সব আচার আচরণ সবকিছু মনে করতে থাকে আর খুব ভেঙে পড়ে যায়। সে সময় তাপস সাথীকে ফোন করে, কিন্তু সাথী কিছুতেই ফোনটা রিসিভ করে না। সাথী শুধু কান্না করতে থাকে আর বলতে থাকে, তাপস তুমি এটা কি করলে আমার সঙ্গে, কেন করলে, কিসের জন্য করলে, আমি যে তোমাকে কোনো খামতি রেখেছিলাম না ভালোবাসায়, তাহলে তুমি আমাকে এভাবে ঠকালে কেন? এরপরে দেখা যায় যে তাপস আবারও ফোন করে, কিন্তু সাথী কিছুতেই ফোনটা রিসিভ করে না, ফোনটা কেটে দিয়ে ফোনটা ফেলে দেয়। এরপরে সেখানে বাড়ি চলে আসে আর বলে, মাসিমণি তুমি ফোনটা ধরছেন না কেন? কারণ মেসোমশাই তো কথা বলার জন্য আপনাকে ফোন করছে, হয়তো কিছু বলতে চাই আপনাকে, আপনি ফোনটা রিসিভ করলেই তো পারেন। তখন এই দেখা যায় যে সাথী বলে ওঠে, বানি আমি তোমার কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছি, তোমাকে কোনো কিছু বলতে বলেছি, তাহলে কেন বলতে এসেছো বলো না, আমার কোনো কিছু শুনতে ভালো লাগছে না। তখনই বানি বলে ওঠে, মাসিমণি নিজেকে এতটা কষ্ট দিবেন না, আপনি অনেকটা ভেঙে পড়েছেন, দেখুন এভাবে ভেঙে পড়লে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, এটা তো হওয়ার ছিল, যা কিছু হয়েছে সেটা তো মেসোমশাই করেছে, এখানে তো আপনার কোনো দোষ ছিল না। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, আমি তোমাকেও ক্ষমা করতে পারবো না বানি, তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি আমাকে কিচ্ছু জানাওনি। তখনই দেখা যায় যে বানি বলে ওঠে, মাসিমণি আমি অন্তরার বিয়েটাও আপনার অনুমতি দিয়েই বিয়েটা দিয়েছি, আমি আপনাকে কিন্তু মন্দিরে বারবার করে বলেছিলাম যে
মাসিমণি আমি এটা করতে চাই। আপনি বলেছিলেন যে যেটা ভালো মনে হয় সেটাই করতে। আমি কিন্তু তাই করেছি। কিন্তু বুঝতে পারিনি যে আপনি এই কথাগুলো না শুনেই বলে ফেলেছেন। তখনই স্বাতী বলে, আচ্ছা যা হবার হয়ে গেছে। আর এসব নিয়ে কথা বলো না। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি এখান থেকে যাও বানি। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তখনই দেখা যায় বানি সাথীর কাছে এসে বসে আর বলে, মাসিমণি সত্যি মাসিমণি আর ভেঙে পড়বেন না। আপনার কষ্টটা আমি সহ্য করতে পারছি না। তখনই সাথী বলে যে, বানি সবকিছু তো তুমি আগেই জানতে। তাহলে তুমি আমাকে কেন বলনি? তখনই বানি বলে ওঠে, মাসিমণি আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি। মনে আছে সেদিন যখন আমি আপনার ঘরে এসে অনেকগুলো কথা বলেছিলাম কিন্তু আপনি সে কথা গুরুত্ব দেননি। এমনকি আমাকে ভুল বুঝে বের করে দিয়েছিলেন ঘর থেকে। এজন্য আমি কিছু বলতে পারিনি। তখন সাথী বলে, তুমি এখন যাও তো বানি, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এরপরে দেখা যায় বানি কান্না করতে করতে নিচে চলে আসে আর ঈশানীর সঙ্গে দেখা হয়ে যায়। তখনই ঈশানী বলে যে, সাথী কেমন আছে বানি? তখনই বানি বলে যে, আসলে আমি আপনাকে কি বলে বলবো যে মাসিমণি কতটা কষ্টে আছে। কিন্তু একটা কথা আমাকে বলুন তো, দু পরিবারের মধ্যে তো দ্বন্দ্ব আছে, সেটা আমি মানছি। যে আমার জন্য সবকিছু হয়েছে সেটাও আমি মানছি। কিন্তু এখন কি সেটা ভুলে যাওয়া যায় না? বন্ধুত্ব হিসেবে কি ভুলে যাওয়া যায় না? আপনি যদি মাসিমণির পাশে গিয়ে একটু সাহস যোগান তাহলে হয়তো মাসিমণি ভরসা পায়। আপনি যদি বলেন যে যে কিছুই হয়নি, আপনারা তার পাশে আছেন, তাহলে তো সে অনেকটা শক্তি পায়। কিন্তু এসব কিছু তো আপনারা কিছুই বলছেন না। মাসিমণি ধুকে ধুকে অনেক কষ্ট পাচ্ছে। আমার সঙ্গেও কথা বলে না। আমার পরেও রেগে আছে মাসিমণি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথাতেই আসছে না। তারপরেই দেখা যায় যে বানি ওখান থেকে চলে যেতে গেলে ঈশানী মনে মনে বলে যে, আসলেই তো বানি যা বলেছে সব তো ঠিক বলেছেই। বানি কথাটা আমাকে শুনতে হবে। আমাদেরকে সাথীর সঙ্গে দেখা করতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বোর্ড মিটিং এ সবাই উপস্থিত হয়ে যায়। তখন মৌলি খুব খুশি থাকে আর দাদু বলে ওঠে যে, আমি এখানে একটা সিদ্ধান্ত জানাতে চাই। তখনই দেখা যায় ওখানকার সবাই বলে ওঠে, আচ্ছা আপনার সিদ্ধান্ত কি সব বলুন। তখনই দাদু বলে ওঠে, আমি এতদিন চেয়েছিলাম যে অনিরুদ্ধ এই সিইও পদে থাকুক, কিন্তু আমি আজকে থেকে চাচ্ছি যে অনিরুদ্ধ সিইও পদটা ছেড়ে দিক আর এই সিইও পদটায় মৌলি বসুক। কারণ আমাদের দুই পরিবারে তো দুজনই আছে, যে কোনো একজন করে বসতে পারবে। আমরা এতদিন অনিরুদ্ধকে সাপোর্ট করেছি, ওকে ভরসা করে সিইও পদে বসিয়েছিলাম, কিন্তু এখন আর অনিরুদ্ধকে বিশ্বাস করতে পারছি না। আর অনিরুদ্ধ থাকলে অনেকবার আঙুল উঠবে। সেজন্যই চাচ্ছি যে অনিরুদ্ধ নেমে যেয়ে মৌলিকে বসাক। তখনই দেখা যায় যে পিনাকি বলে ওঠে, হ্যাঁ যে মৌলিকে চান সে হাত তুলুন। তখনই দেখা যায় দুজন হাত তোলে আর সেটা দেখে অনিরুদ্ধ বলে ওঠে, আমি কোনো ভোট চেয়ে আসছি না। আমি এখানে কোনো ভোটাভুটি করতে চাই না। আমি একটা সিদ্ধান্ত সবাইকে জানাতে চাই। আপনাদের সিদ্ধান্ত আপনারা জানিয়েছেন। দাদু আপনার সিদ্ধান্ত আপনি জানিয়েছেন। এখন আমার সিদ্ধান্ত আমি আপনাকে জানাতে চাচ্ছি। আমি আমি বলছি আমি এই সিইও পদ ছেড়ে দিচ্ছি। এক কথায় ছেড়ে দিচ্ছি। আমি কোনো ভোট চাচ্ছি না। আর একটা কথা, আমি এই কোম্পানি ছেড়ে দিচ্ছি। আমি আর আপনাদের সঙ্গে কাজ করব না। পুরো ডিজার্টেশন আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। এরপরে দাদু বলে ওঠে, অনিরুদ্ধ আমাদেরকে ব্ল্যাকমেল করছো? তোমাকে সিইও পদ থেকে সরে যেতে বলেছি বলে তুমি কোম্পানি থেকে সরে যাবে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি চলে যাব। আমি এই কোম্পানিতে আর থাকতে চাই না। তখনই দাদু বলে ওঠে, তোমাকে প্রয়োজন বলে তুমি এরকম করছো? তখনই অনিরুদ্ধ বলে, না আমি যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি করছি। আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।